আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। এই বিভাগে আমরা আপনাদের ল্যান্ড সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। প্রশ্নগুলো জিজ্ঞাসা করার সময় দয়া করে আপনার নাম, ঠিকানা, জেলা সহকারে উল্লেখ করবেন। আজকে প্রথমে যিনি প্রশ্নটা করছেন ওনার নাম হইল মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার এক লোকের 3 ছেলের মধ্যে একটি ছেলে ছোটকালে মারা গেল, পিতা জীবিত আছে, এখন ওই মৃত ছেলে কি সম্পত্তি পাবে? ছেলে বিবাহ করে নাই। এই ক্ষেত্রে ছেলে বিবাহ করুক বা না করুক ওটা দর্তব্য বিষয় না। মুসলিম ফারাইজে মৃত ব্যক্তির সম্পত্তির অংশ হয় না, অর্থাৎ যে মারা গেছে সে আর সম্পত্তি পাবে না। মুসলিম ফারাইজে এভাবেই, অর্থাৎ পিতার আগে যদি কোনো সন্তান মারা গেছে, কোনো ছেলে মারা গেছে, ওই ছেলে পিতার সম্পত্তি আর পাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে এরপরে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা করেছেন, খুব সম্ভবত আপনার এটা চ্যানেলের নাম ফর বিগিনার। আমার প্রশ্ন হলো, দলিলে কয়েকটি দাগ দেওয়া আছে, তার ভিতরে একটি দাগে বুক দখল করতে বলা হয়েছে। আমি কোন দাগ থেকে রেকর্ড করালে ভালো হবে? এখন জমির অবস্থা আপনি জানেন, যেই সব দাগগুলো দেওয়া আছে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কোন অংশে, কোনটা উঁচা কোনটা নিচা, কোনটা সুবিধা কোনটা অসুবিধা, এটা তো আপনার ব্যাপার। আপনি কোনটাতে করালে ভালো হবে, আপনি যেটাকে ভালো মনে করবেন, এখানে এটাই আপনার করার অধিকার আছে। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি একটা করাইলেন, যদি সমস্যা দেখা দেয় আরেকজনে বলবে এই দলিলে তো আমরা এখানেও পাই, বিভিন্ন রকম সমস্যা হবে। এই সব ক্ষেত্রে এই বন্টন নামে একটা দলিল যদি থাকে, কে কোনখানে কোন দাগে নিচে আগে থেকে সিদ্ধান্ত করা, তাহলে আর সমস্যা হয় না। এই জন্য আপনি রেকর্ড করার আগে যদি ওই আরও যারা মালিক অন্যান্য দাগে, এদেরকেও যদি সমন্বয় করে রেখে বন্টননামা দলিল সহকারে যদি করতে পারেন, তাহলে আপনার জন্য শতভাগ নিরাপদ হবে। এখান থেকে আর কেউ আপনাকে কোনো সমস্যায় ফেলতে পারবে না। না হয় আপনি রেকর্ড করাইয়া শেষ দিলেও আরেকজনে করবে, এখানে তো আমরাও মালিক, আরেকজনও কোন পথে আপনার অনুপস্থিতি আরেকদিন ওই অংশে রেকর্ড করাইয়া চলে আসছে, দুইজনেরই রেকর্ডের অবস্থা একই রকম, তখন আবার বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। এই জন্য যেহেতু আপনি বিভিন্ন দাগে মালিক, চেষ্টা করবেন কোন দাগে নেবেন এটা আগে থেকে ভালো করে সিলেক্ট করে নিয়ে, আরও যারা ওয়ারিশ আছে তাদের মধ্যে আপোষনামা বন্টননামা দলিল হয়ে তারপরে করালে আপনি নিরাপদ হবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। না বুঝলে কোনো অংশে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল নাসিমউদ্দিন পাইক। আপনি লিখেছেন, স্যার দলিলে আছে 16 শতক, নকশায় আছে 14 শতক, এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয়র কথা বলবো, আসলে আপনার দলিলে যেটা আছে এটাই মেইনলি গ্রহণযোগ্য, কিন্তু নকশা যে আপনার 14 শতক আছে, অনেক সময় তো আমরা নকশা যখন আপনাকে কালিক করা শিখাইছি, নকশা মেপে এটাকে একটু বাড়তি কমতি বলাও সম্ভব, কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল সবাই মেপে 14 শতক থেকে পার কিছু করার নাই, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, দলিলে যেটা আছে এটাই মেইনলি গ্রহণযোগ্য হবে। এখন আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে আশেপাশের ওয়ালাদের দলিলে কত আছে, অথবা ওদের রেকর্ডে পর্সায় কত আছে, ওরা বুক দখলে বেশি আছে কিনা, ওদের নকশায় বা যে কোনোভাবে ওরা বেশি আছে কিনা। যদি বেশি থাকে, আপনি দেখা গেছে যে ওই ক্ষেত্রে ওইটাকে ওই দিকে আপনি পাওনা হবেন, এরকম একটা অবস্থা তৈরি করতে পারবেন। পরবর্তীতে এই যে দলিলে আছে আপনার 16, নকশায় আছে 14, এটা থাকার কারণে আপনি যদি সেটেলমেন্ট অফিসে এই জিনিসটা ভালোভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে উনাদের একটা প্রক্রিয়া আছে যেটাকে নকশা বাউরানের কাজ বলা হয়। নকশাকে সংশোধনের একটা প্রক্রিয়া আছে, উনারা সংশোধনের মাধ্যমে নকশাকে এরকম আপনাকে 14 করে দিবে। আবার একটা কথা ধরে রাখিয়েন, অনেক সময় বেশিরভাগ সময় দলিলে বেশি থাকবে, আপনার দেখা গেছে যে নকশা করতে আর একটু কম করবে। কারণ দলিলে যদি 16 থাকে, এরপরে নকশা যে করতেছে, রেকর্ড যে করতেছে, ওই সময় 2 শতক হয়তো আপনার রাস্তার জন্য কাটছে। এই জন্য আপনার বুক দখলে যেটা আছে মেইনলি আপনার রেকর্ডে আসবে এইটাই। এগুলি ভেবে চিনতে আগাবেন। না বুঝলে আবারও প্রশ্ন করেন, কোনো অসুবিধা নাই। এই জন্য আপনার বুক দখলে কতটুকু আছে এটাও আপনি দেখে নেবেন, আর দেখা গেছে যে সমন্বয়টা করবেন আসলে 2 শতক কোন দিকে গেছে এই হিসাবে। আপনি যদি আসলে 14 শতকের উপরেও থাকিয়া থাকে, কিন্তু আপনার নকশায় আসছে 16 শতকের উপরে থেকে থাকেন, কিন্তু নকশায় আছে 14, এই ক্ষেত্রে আপনি সংশোধনের আবেদন করলে খুব সহজে হয়ে যাবে। কিন্তু আপনার দখল যদি আসলে 14ই থাকে,
তখন আর 1-2% বিভিন্ন দিকে রাস্তার জন্য অন্যান্যভাবে গেছে, তখন আর কিন্তু এটা পাওয়া যাবে না। অথবা অন্য লোক যদি বাড়তিতে আসে, তার যতটুকু দখলের কথা ততটুকু থেকে বাড়তি অবস্থানে আছে, তখন আপনি নিশ্চয় আপনার আশেপাশে ওইদিকে পাবেন। এই জন্য এই ক্ষেত্রে পাশের জমিগুলোর অবস্থাও চিন্তা করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। না বুঝলে আবারও জিজ্ঞাসা করবেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম মোহাম্মদ জিমাউল হক সাহেব। আপনি জানতে চেয়েছেন মোট জমি 9 শতক, 7 আনা 9 আনা ভাগ করা শিখান। অর্থাৎ মোট জমি যদি 9 শতক হয়, পর্সার সম্পত্তি নিশ্চয়, তাহলে যেহেতু আনাগন্ডা কড়াকান্তি এগুলি পর্সাতেই ব্যবহার হয়, 7 আনা হিসাবে কতটুকু হবে, 9 আনা হিসাবে কতটুকু হবে, আমরা সিএস আরএস এসে পর্সা থেকে কিভাবে সম্পত্তি বের করবেন আনাগন্ডা কড়াকান্তি ধরে, ওখানে আমরা ধারাবাহিক দেখানোর চেষ্টা করছি। আপনি ওই ভিডিওগুলো দেখবেন। তারপরও আপনার স্পেসিফিক যে অংশগুলো বলছেন এই অংশগুলো আমি বের করে আপনাকে বলতেছি। এখানে এটা বের করা খুবই সহজ, যেহেতু 9 শতক থেকে আপনি বের করবেন। ধরেন আপনি 9 আনার কথাই বের করতেছেন, 9 শতকের 9 আনা কতটুকু হবে, তা আপনি এইভাবে লিখবেন 9 এর 16 ভাগের 9 ভাগ। 9 এর 16 ভাগের 9 ভাগ আমি কাজ করে দেখছি, এখানে হয় 5.06%। আবার আপনি একটা জানতে চেয়েছেন 9 শতক, টোটাল জমি যদি 9 শতক হয় তাহলে 7 আনা হিসাবে কতটুকু। ঠিক একই রকম আপনি লিখবেন 9 এর 16 ভাগের 7 ভাগ। এর কাজ তো আপনারা সবাই জানেন, এর কাজ মানে গুণের কাজ। নিচে নিচে গুণ করা, উপরে উপরে গুণ করা, গুণ করার পরে উপরেরটারে নিচেরটা দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে আমাদের শতাংশ বের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা 9 আর 7 গুণ করে 7 নং 63 পেলাম। 7 নং 63 পাওয়ার পরে আমরা 16 দ্বারা ভাগ করছি, 3.94% হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। না বুঝলে আবারও জিজ্ঞাসা করলে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এগুলি আপনি ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ এই জিনিসগুলোর ধারণা চলে আসবে, কোনো অসুবিধা নাই। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি আজরুল শেখ সাহেব। আপনি জানতে চেয়েছেন স্যার গণফুট বলতে কি বোঝায়? গণফুট বলতে আসলে বোঝায় যে একটা পরিমাপ যদি আপনি 3 দিকেই ফুটে মাপছেন, দৈর্ঘ্য ফুট, প্রস্থ ফুট, উচ্চতা ফুট, তাহলে আপনি সর্বশেষ যেটা পাবেন এটাকে বলে গণফুট। এই গণফুটকে সিএফটি বলে, এই গণফুটকে কিউবিক ফিট বলে। হ্যাঁ, কেউ যদি শুধু ফুটও বলে যে আমি 10 ফুট কাঠ কিনছি, হ্যাঁ, বা আমার 100 ফুট বালি আছে, তাও বুঝিয়েন যে তার 100 গণফুটই আছে আসলে। হ্যাঁ, 3 দিকের মাপ, দৈর্ঘ্য ফুট, প্রস্থ ফুট, উচ্চতা ফুট, এই 3 দিকের মাপরে গুণ করলে যেটা পাবেন এটা হবে গণফুট। এটাকে সিএফটি বলে, এটাকেই কিউবিক ফিট বলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা ইনশাল্লাহ সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি রবি মোল্লা সিরাজগঞ্জ থেকে। জানতে চেয়েছেন জমির আইল কত ডিগ্রি আছে কিভাবে বুঝবো, জানালে উপকৃত হতাম। খাতা কলমে কোন মাপার জন্য, অর্থাৎ কত ডিগ্রি আছে কোনগুলো মাপার জন্য চাঁদা ব্যবহার করে। জ্যামিতি বক্সে দেখছেন চাঁদা আছে। জমির আইলে চাঁদা দিয়ে সম্ভব না, এটা এত ছোট একটা সূক্ষ্ম জিনিস, আর জমির আইলগুলো মোটা মোটা বড় হয়ে থাকে। এই জন্য জমির আইলের কোন মেপে আমাদেরকে বলতে হবে, দেখা গেছে যে এখানে কত ডিগ্রি অবস্থায় আছে। কোন মাপার বিভিন্ন প্রকার যন্ত্র আছে, ওই যন্ত্রগুলো দিয়ে মেপতে পারবেন। আমরা কোন মাপার ভিডিও এখনও দিই নেই। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনি একবারে কোনো যন্ত্র ছাড়া বাই ডিফল্ট হাতে কিভাবে কোন মাপতে পারবেন ওই ভিডিওগুলো আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে দেখব। আমাদের চ্যানেলের সাথে থাকেন, ইনশাল্লাহ বিষয়টা পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আবু ইউসুফ সাহেব, চাঁদপুর থেকে। আপনি জানতে চেয়েছেন নকশা কত ইঞ্চি সমান 1 মাইল স্কেলে করা, কিভাবে বুঝবো? নকশা কত ইঞ্চি সমান 1 মাইল স্কেলে করা, এই জিনিসটা বোঝা অত্যন্ত সহজ। নকশার উপরে বা নিচে যে কোনো এক কোণায় বড় করে করে লেখায় থাকে যে নকশাটা কত ইঞ্চি সমান 1 মাইল স্কেলে করা, কি 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে, না 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে করা, এটা বড় করে লেখা আছে। আপনার বোঝার সুবিধার্থে আমি একটা নকশা এখানে রাখছি যাতে আপনি ভালো করে একটু দেখতে পান এবং বুঝেন। দেখবেন নকশাতে বড় করে এই জিনিসটা একটু লেখা থাকে যে এটা কত ইঞ্চি সমান 1 মাইল স্কেলে করা। দেখেন আমার এই আঙ্গুলের কাছে এখানে এই নকশাটা লেখা 16 ইঞ্চি সমান 1 মাইল। এই জন্য নকশা আপনি যখন ফুটবেন, নকশার এই বিষয়গুলো যখন আপনি ফুটবেন তখন এটা আপনি বুঝতে পারবেন। যেমন এখানে লেখা 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, এই নকশাটা 16 ইঞ্চি সমান 1 মাইল হিসাবেই করা। এই জন্য আসলে একটা কাগজপত্র খুললে যথাসম্ভব যথাসাধ্য চেষ্টা করবেন
প্রত্যেকটা কথা, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর উপরে নিচে পড়ে পড়ে পাঠ উদ্ধার করার চেষ্টা করবেন। দেখবেন যদি এইভাবে চেষ্টা করেন আপনি অনেক বিষয় জেনে যাবেন জিজ্ঞাসা করা ছাড়াই। ওখানে তথ্যগুলো বেশিরভাগ সময় লেখা থাকে, যে শব্দটা হয়তো বুঝতেছি না, পাঠ উদ্ধার করতে পারতেছি না, জিজ্ঞাসা করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এই পর্যন্ত থাকবে। প্রশ্ন উত্তরগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।